নমস্কার, গো অ্যান্ড ডিসকভার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। এই চ্যানেলে এটাই আমাদের প্রথম ব্লগ। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি জয়পুর, রাজস্থানের উদ্দেশ্যে। বেশ কয়েকদিন আগেই প্ল্যান হলো কি এই মনসুনে একবার জয়পুর ঘুরে আসা যাক, যদিও দিল্লি থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়। তো তাই জন্য তাড়াতাড়ি সব কিছু ট্রেনের বুকিংও পাওয়া গেল। আর এখন আমরা অপেক্ষা করে আছি মেট্রোর জন্য, কারণ মেট্রোতে করে বেশ কিছুটা যেতে হবে। তারপরে করোলবাগ স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে সারাই রোহিলা, যেটা কিনা মানে ম্যাক্সিমাম দিল্লির ওখানে সব কিছু যে রাজস্থানের ট্রেন থাকে সেই ট্রেনগুলো ওখান থেকেই ছাড়ে। আর এখন আমরা মেট্রোতে ওঠার পরেই দেখছি একটু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের এই ওয়েদার নিয়ে একটু চিন্তাও ছিল কি কেমন হবে জয়পুরের ওয়েদার কিনা, বাট বেশ মজায় তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের ইচ্ছা ছিল যে জয়পুর যাব, তো ডাবল ডেকার যে ট্রেনটা আছে দিল্লি টু জয়পুর ওটাতে করেই। তো রিজার্ভেশন যেমন বলা সেরকম রিজার্ভেশনও পাওয়া গেল, যেহেতু ট্রেনটায় দেখলাম যে খুব একটা বেশি রাশ নয়, মানে মোটামুটি রিজার্ভেশন অ্যাভেলেবেল থাকে। আর এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখছি যে ট্রেনের ভেতরের কম্পার্টমেন্টগুলো কেমন, কারণ এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ডাবল ডেকারে। দেখে পরে বেশ ভালোই লাগলো। আর সিটের পজিশনও মোটামুটি ঠিকঠাকই, কারণ কি বেশ 4.5 ঘন্টা 5 ঘন্টার তো জার্নি, ভালো মতো যদি একটু কমফোর্টেবলি বসে না যাওয়া যায় তাহলে একটু অসুবিধে হয়ে যায়। আমরা লোয়ার পোর্শনটা চুজ করিনি, কারণ কি ভিউটা একদমই ঠিকঠাক আসে না, প্ল্যাটফর্মের সাথে প্যারালালি থাকে তো। আর ওপরের পোর্শন থেকে ভিউটা বেশ ভালো আসে। আর এখানে দেখতেই পাচ্ছেন সিট অ্যারেঞ্জমেন্টগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল, আর বেশ কমফোর্টেবল জার্নি ছিল, যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই ছিল। আর এখন এখানে দেখলাম যে বেশ কয়েকটা বই রাখা আছে, যেগুলো কিনা পড়ার জন্যই রাখা ছিল। কোনো কারণবশত সেই সময় ওটা লক করা ছিল, তো আমরা বই পাইনি। আমরা অপেক্ষা করছিলাম কখন ট্রেনটা ছাড়বে। এখন ট্রেন মোটামুটি রওনা দিয়ে দিল। আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো গ্লাসে বৃষ্টির ফোঁটা সব লেগে আছে, বেশ ভালো লাগছিল। কিছু দূর যাওয়ার পরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো, আর সবুজ মানে মাঠগুলো দেখে বেশ ভালো লাগছিল। আর পৌঁছতে একটু রাতই হয়ে গেছিলো, তো আমরা হোটেল রুমে ঢুকে পড়ে সেদিনটা একটু রেস্ট করে নেক্সট দিন বেরোনোরই প্ল্যান ছিল। আর এই হোটেলটা আমরা অনলাইনে রিভিউ দেখে বুক করেছিলাম। হোটেলটা হচ্ছে একটু পুরনো হাভেলি টাইপের, মোটামুটি কন্ডিশন ভালো ছিল। আর আমাদের 2 দিনের এখানের থাকার জন্য ব্যবস্থা ছিল। আর বাথরুমের কন্ডিশনও ভালো ছিল, গিজার ছিল, জলেরও ব্যবস্থা বেশ ভালোই ছিল। আর আমরা যেহেতু মানে তাড়াতাড়ি বুক করেছিলাম, তো ঠিকঠাকই পাওয়া গেছিলো হোটেল। আমরা নেক্সট মর্নিং বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটা সেই সময় বেশ মানে ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল না। আর আমরা কিছু ভিডিওস ফলো করছিলাম, যেটাতে সবাই মানে মেনশন করছিল যে সকালবেলা থেকে যদি ঘোরা যায়, যে টুরিস্ট স্পটগুলো আছে একটু খালি পাওয়া যায় ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য, খুব ভালো। তো এখন মেঘলা আকাশ, আমরা সকাল 7টার সময় পত্রিকা গেট দেখার জন্য বেরিয়ে গেছি। এখন পত্রিকা গেটে এসে পৌঁছে গেছি। ভেতরটা এতটাই সুন্দর ছিল, ম্যাক্সিমাম ইনস্টাগ্রামে আমরা পত্রিকা গেটের ফটো দেখেছিলাম। তো এসে পরে সত্যিই চোখ জুড়িয়ে গেছিল। ওখানকার যে পেন্টিং আর্কিটেকচার এত সুন্দর ছিল, প্রত্যেকটা দেওয়াল মানে ভীষণ ফটোজেনিক, আর বেশ ভালো লাগছিল দেখে পরে। মানে ঘুরে ঘুরে দেখে পরে আসাটা সার্থক হয়ে গেছিল। আমি তো প্রেফার করব যে যদি কেউ রাজস্থানে আসেন মানে জয়পুরে, তো অবশ্যই পত্রিকা গেট আসবেন, আর সকাল সকাল আসবেন। আমরা মোটামুটি রাজস্থান সম্বন্ধে থাকে কি শীতকালে ঘোরার, বাট মনসুনের রাজস্থান তো বেশ আলাদাই দেখলাম। এত সুন্দর ওয়েদার পেলাম, বেশ ভালো লাগলো আমাদের। আর পত্রিকা গেটটা এসে পরে বেশ খালি খালিও ছিল, ঘুরে পরে যেন একটু শান্তি পাওয়া গেল। কারণ ঘর থেকে বেরিয়ে কোথাও একটু যাওয়ার জন্য যে একটা মানে থাকে যে হ্যাঁ ঘুরে একটু মন ভালো করা, তো ভিড় ভাড়াক্কা হলে যেন খুব একটা ভালো লাগে না। তো এখানে দেখলাম বেশ সকাল সকাল খালি ছিল, আমাদের ঘুরে বেশ মজা লেগেছিল। আর পুরো ভোরবেলায় বৃষ্টি হয়ে গেছিলো, চারিদিক ভেজা ভেজা ছিল, গাছপালাগুলোও বেশ একদম সুন্দর বৃষ্টিতে ধুয়ে গিয়ে আরও যেন সবুজ হয়ে উঠেছিল। আর এখানেরই আরেকটা জায়গা আছে একটু দূরে, তো আমাদের এই দুটো প্ল্যানই ছিল। এটা একটু জয়পুর মেন সিটি থেকে আলাদা দিকে। পত্রিকা গেটের বাইরের লুকটা ছিল এরকম, যেটাও কিনা ভীষণ সুন্দর ছিল।
আর আমি তো বলবো যে পত্রিকা গেট এসে সত্যিই মানে সার্থক হলো আসাটা। আর এটা একটা নতুন আর্কিটেকচার, যেটা কিনা বানানো এখনো আন্ডার কনস্ট্রাকশনেই আছে, হোয়াইট মার্বেল দিয়ে। এটা হচ্ছে তোরণ দুয়ার, ওটাও পত্রিকা গেট থেকে ব্যাক সাইড থেকে 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু এসে পরে এখানেও বেশ ভালো লাগবে। আর আমাদের সব থেকে ভালো লেগেছে কি, ঘুরে পরে ভীষণ শান্তি পেয়েছি, কোনো মানে না ছিল গরম, কিছু ছিল না, বেশ বৃষ্টি মাঝে মাঝে হচ্ছিল, বন্ধ হচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। এখানে এসে পরেও খালি পেয়েছি, কারণ আমরা সকাল সকাল দুটো জায়গা কভার করার ছিল, ওই দুটো জায়গা বেশ ভালো মতো ফটো তোলা, ভিডিও তোলা, সব কিছু নিজের পছন্দ মতো করতে পারা গেছে। খুব বেশি ভিড় থাকলে সব জায়গায় ভালো মতো দেখা যায় না। তো আমি বলবো যদি আপনারা আসতে চান পত্রিকা গেট আর তোরণ দুয়ারে, তো সকাল সকাল এসে ঘুরে নেওয়াটাই ভালো। দেখতেই পাচ্ছেন সেরকমভাবে কেউ এখনো পর্যন্ত আসেনি। তো আমরা ওটা ঘোরার পরেই হোটেলে ব্যাক করেছিলাম, ব্যাক করে পেটে ইঁদুর দৌড়ছিল রীতিমতো। তো আমরা খেতে বসে গেছিলাম পরাঠা, একটা ছিল হচ্ছে মিক্সড ভেজ পরাঠা আর একটা ছিল আলু পরাঠা, দুটোই বেশ ভালো ছিল, টেস্টি ছিল। আর ওখানের ম্যাক্সিমামই আমরা মানে যে কাছাকাছি রেস্টুরেন্টগুলো পেয়েছিলাম খাবারের জায়গা, সেগুলো ভেজ ছিল। আর পরে আমরা একটুখানি রেস্ট করে বেরিয়ে গেছিলাম ওখানের বাজারগুলো এক্সপ্লোর করার জন্য, যেটা কিনা বাপু বাজার। আর এখানের বাজারের সব দোকান মোটামুটি এরকম একই রকম, ওই জন্যই এখানে পিঙ্ক সিটি বলা হয়। এই জায়গাটা পুরোটাই পিঙ্ক সিটি নামে জয়পুরে পরিচিত, কারণ সব দোকান একই রকমভাবে বানানো আছে, দোকানের যে মানে বাইরের লেখাগুলো, প্যাটার্নগুলো পুরোটাই সেম। এখানে জয়পুরের যে স্পেশাল জুতি, রাজস্থান জুতি, জয়পুরের ব্যাগ, জয়পুরের ড্রেস, বেডশিট সব কিছু পাওয়া যাবে। তারপর ঘুরতে ঘুরতে আমরা একটু বৃষ্টিতে ভিজে গেছিলাম, তো ভাবছিলাম গরম কিছু খাওয়া যাক, আর এখানকার স্পেশাল যেটা হবে সেটা। তো দেখলাম একটা সর্দারজির দোকান ছিল, সেখানে গিয়ে পরে আমরা অর্ডার করলাম পেঁয়াজ কাচুরি। পেঁয়াজ কাচুরিটা সত্যিই অসাধারণ টেস্ট ছিল। ওখানে যদি আপনারা বাপু বাজারে যেয়ে থাকেন, তো সর্দারজির দোকান বললে মোটামুটি সবাই চেনে, গিয়ে পরে অবশ্যই এই পেঁয়াজ কচুরি টেস্ট করবেন। আমি অনেক জায়গাতেই কচুরি খেয়েছি, দিল্লিতে কচুরি বেশ ফেমাস, কিন্তু এই টেস্ট আমি পাইনি। আর আমরা বেরিয়ে পরে বেশ কিছুটা ঘুরলাম, তখন বৃষ্টি পড়ছিল, তো কোনো রকম ভিডিও করা হয়নি। লাঞ্চ করলাম, ভেজ থালি নিয়েছিলাম, আর যেহেতু খাবারের পর একটু মিষ্টি মুখ না করলেই নয়, তারপরে দেখলাম যে বাপু বাজারেই ভালো রাবড়ি পাওয়া যাচ্ছিল, তো রাবড়ি টেস্ট করলাম, অসাধারণ ছিল রাবড়ির টেস্ট। সব কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা হাওয়া মহলের উদ্দেশ্যে গেছিলাম। হাওয়া মহলে বেশ খানিকটা সময় আমরা ওখানে কাটাবো বলেই মানে ঠিক করেছিলাম, কারণ কি ওখানটা কি হয়, রাত্রেবেলা হলে না বেশ সুন্দর লাইটিং হয়, আর ওই লাইটিংটা দেখার জন্যই আমরা একটু বিকেল দিক করে হাওয়া মহলটা যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম। এখন হাওয়া মহলের যে মানে রোড থেকে যদি আমরা ফটোগুলো ক্লিক করি না, তাহলে এইরকম সুন্দর ভিউ আসে না। তো হাওয়া মহলের অপোজিটেই একটা ক্যাফে পেয়েছিলাম আমরা, সেই ক্যাফেতে গিয়ে বেশ ভালো মতো করে দেখার মানে সুযোগ পেয়েছিলাম। ওখানে কিছু স্ন্যাক্স করে খাবার টাবার খেয়ে বসেছিলাম, কখন মানে একটু সন্ধে হবে আর ওখানের যে লাইটগুলো রিফ্লেক্ট করে সেটা দেখার জন্য। এখন দেখতে পাচ্ছেন পুরোপুরি মানে লাইট জ্বলা শুরু হয়েছে ধীরে ধীরে, প্রত্যেকটা যে হাওয়া মহলের মানে জানলাগুলো আছে সেগুলোর মধ্যে লাইটের রিফ্লেকশন পড়ে আর ভালো লাগে। এখন পুরোপুরি সন্ধে হয়নি, যদিও পুরো ব্ল্যাক হয়ে গেলে তখন হয়তো ভালো মতো দেখা যায়। এখন আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের যে হোটেল সেখানে চলে আসছিলাম। আর এখানেও হচ্ছে সন্ধেবেলায় প্রচণ্ড জ্যাম ছিল, মানে বেশ অনেকক্ষণই আসতে টাইম লেগে গেছিলো আমাদের। আর তখন ছিল তিজ, তো তিজের জন্য এই জায়গাটা আরও বেশি মানে রাশ ছিল, কারণ কি ওখানে তো মেন যেটা উৎসব সেটা তিজই হয়। তো আমরা যেহেতু হাওয়া মহলের লাইটিং দেখার জন্য আমাদের আর তিজের ওখানে গিয়ে পরে পৌঁছানো হয়নি, আমরা সোজা হাওয়া মহল থেকে চলে এসেছিলাম হোটেলে। এবারে হোটেলের যে ছাদে এসেছিলাম, ছাদেই ওখানে রেস্টুরেন্ট ছিল, সেখানে ডিনারের খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম পরের দিন ঘুরতে যাওয়ার জন্য।